ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ইন বেঙ্গলি। আমরা ক্লাস 12-এর ইউনিট 3 অর্থাৎ তড়িৎ রসায়ন শুরু করেছিলাম এবং আমরা 4টি ভিডিও অলরেডি দেখে নিয়েছি। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণী এবং সেখানে আমরা তার কিছু অ্যাপ্লিকেশনও দেখেছিলাম। তো আজকে আমরা দেখব তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা বা ইংরেজিতে বললে কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন। তো যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা এখানে আই বাটন থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার পূর্বে যারা এই চ্যানেলে নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার পর পাশের নোটিফিকেশান বেল আইকনে প্রেস করো যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ কেমিস্ট্রি ইন বেঙ্গলিতে যুক্ত হতে পারো। এখানে আমরা বিভিন্ন প্রশ্ন পোস্ট করে থাকি এবং তোমার যদি কোনো কোয়ারিজ থাকে এখানে পোস্ট করলে তার উত্তরও তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়া এখানে আমরা মিনি টেস্ট আপলোড করে থাকি, তার মাধ্যমে তুমি তোমার প্রিপারেশন সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন। তো দেখো, যে কোনো কঠিন পরিবাহীর মধ্যে দিয়ে যেমন তড়িৎ প্রবাহিত হয়, তেমনি যদি আমরা একটি সেল নিই এবং তাতে যদি একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে দুটি তড়িৎদ্বার বা ইলেকট্রোড যোগ করা হয় এবং এদের দুই প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করা হয়, তাহলেও কিন্তু এটা এই ধাতব পরিবাহীর মতোই কাজ করবে, অর্থাৎ এর মধ্যে দিয়েও তড়িৎ প্রবাহিত হবে। তো ওই জন্যে যেহেতু আমরা ধাতব পরিবাহীর ক্ষেত্রেও ওহমের সূত্র প্রয়োগ করতে পারি, তাই তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের ক্ষেত্রেও ওহমের সূত্র প্রয়োগ করা যায়। শুধু ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমরা রোধ কনসিডার করি, রোধ বা রেজিস্ট্যান্স কনসিডার করা হয়ে থাকে, আর এক্ষেত্রে কনসিডার করা হয়ে থাকে পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্স। তো আমরা জানব পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্স কী এবং রোধ বা রেজিস্ট্যান্স কী, সেগুলো আমাদের জানা আছে, তাও আমরা এখানে দেখব। এখানে রোধ থেকে আমরা দেখব রোধাঙ্ক বা এটাকে আমরা বলি রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই পরিবাহিতা থেকে আমরা দেখব আপেক্ষিক পরিবাহিতা এবং বা ইংরেজিতে বললে ওটাকে আমরা বলি স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। তো এগুলো এই টার্মগুলো আমাদের এখানে শিখতে হবে এবং এখানে আমরা আরও দুটো টার্ম পড়ব। একটা হচ্ছে মোলার কন্ডাক্ট্যান্স, আরেকটা হলো ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। তো এখানে তাহলে আমরা দেখব রোধ বা রেজিস্ট্যান্স, রোধাঙ্ক বা রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স, পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্স, সেখান থেকে আমরা দেখব স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বা আপেক্ষিক পরিবাহিতা, সেখান থেকে আমরা দেখব মোলার পরিবাহিতা বা মোলার কন্ডাক্ট্যান্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স। তো চলো আমরা পরপর দেখতে থাকবো একের পর এক। প্রথমে আমরা শুরু করব রোধ থেকে, বা তারও আগে আমরা দেখব ওহমের সূত্র বা ওহমস ল, সেখান থেকে। এখন আমরা দেখব ওহমস ল বা ওহমের সূত্র। ওহমের সূত্রে বলা হচ্ছে যে স্থির উষ্ণতায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ, ধরো এটা যদি পরিবাহী হয় তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা যদি আই হয় এবং বিভব প্রভেদ যদি ভি হয়, তাহলে আমরা লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু আই, এবং এটা আমরা ক্লাস 9-10-এ অলরেডি পড়ে এসেছি। তাও আমি বলছি কেন, এগুলো আমাদের আস্তে আস্তে কাজে লাগবে। তো সেখান থেকে আমরা এই প্রপোর্শনাল সাইন বা সমানুপাতিক ধ্রুবক তোলার জন্য, এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটি ধ্রুবক আনতে হয়। তো সেখান থেকে আমরা দেখেছি ভি ইজ ইকাল টু আই আর, এবং এটাই হচ্ছে ওহমের সূত্র, যেখানে আর হলো একটি সমানুপাতিক ধ্রুবক, একে বলা হয় রোধ, এবং এর একক হচ্ছে ওহম। তো এই ওহমকে আবার আমরা ক্যাপিটাল ওমেগা এই চিহ্ন দিয়ে লিখতে পারি। এখন দেখো,
এই যে রোধ এর উল্টো বা এর অনন্যক সেটাকে আমরা বলি পরিবাহী। তাহলে পরিবাহী সমান সমান আমরা কি লিখতে পারি? পরিবাহী সমান সমান আমরা লিখতে পারি, পরিবাহী ক্যাপিটাল এল, এটাকে ক্যাপিটাল এল দিয়ে লেখা হয়। পরিবাহী হলো 1/R, অর্থাৎ রোধ এর অনন্যক। তো রোধের অনন্যক যদি হয় তাহলে পরিবাহীর একক কি হবে? পরিবাহীর একক তাহলে হবে পরিবাহীর একক হবে 1/ওহম বা ওহম ইনভার্স, এইভাবে আমরা লিখতে পারি। এখন ওহম ইনভার্স মানে এটাকে আবার আমরা লিখতে পারি মো, MHO। তাহলে এখান থেকে আমরা দেখলাম রোধ কি, রোধ থেকে আমরা দেখলাম পরিবাহী, পরিবাহী থেকে আমরা দেখলাম তার একক। এবং এখানে আমরা যতগুলো নতুন নতুন টার্ম পড়ব প্রত্যেক ক্ষেত্রে তার এককগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো পরীক্ষাতেও পড়ে। আমরা এই ভিডিওর একদম শেষের দিকে দেখব যে প্রিভিয়াস ইয়ারে এই পোর্শন থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসছে এবং সেগুলো সলভ করার চেষ্টা করব। এবং এর একটা PDF আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে, বা সেখান থেকে ওই প্রশ্নটা ডাউনলোড করে তোমরা সলভ করে নিলে দেখবে পরীক্ষার আগে ওটা খুবই তোমাদের দরকারে লাগবে বা প্রয়োজন হবে। তো যাই হোক, এখান থেকে আমরা তাহলে দেখলাম যে পরিবাহীর একক হচ্ছে ওহম ইনভার্স বা মো, এটাকে আমরা আবার ওমেগা ইনভার্স দিয়েও লিখতে পারি। এখন এই যে এককটা পরিবাহীর একক, এটা হচ্ছে CGS পদ্ধতিতে। SI পদ্ধতিতে পরিবাহীর একক হলো সিমেন বা এটাকে ক্যাপিটাল S দিয়ে লেখা হয়। তাহলে এখান থেকে আমরা পরিবাহী সম্বন্ধে জানতে পারলাম। এবার আমরা দেখব রোধাঙ্ক কি, এবং সেখান থেকে আমরা দেখব রোধাঙ্ক কি, এবং সেখান থেকে আমরা দেখব আপেক্ষিক পরিবাহী, আপেক্ষিক পরিবাহী কি। তো দেখো, আমরা জেনেছিলাম যে কোনো পরিবাহীর রোধ দুটো জিনিসের ওপর নির্ভর করে। এক হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। পরিবাহীর দৈর্ঘ্য যদি হয় স্মল এল, তাহলে আমরা বলতে পারি যে আমরা দেখেছি যে রোধ ইজ প্রপোর্শনাল টু স্মল এল, অর্থাৎ পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে। এবং দ্বিতীয়টি হলো রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার ব্যস্তানুপাতিক। এখানে এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া। তো এই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা লিখতে পারি R ইজ প্রপোর্শনাল টু স্মল এল বাই ক্যাপিটাল A। এবং এই সমানুপাতিক ধ্রুবকটা তোলার জন্য আগের মতো আমরা এটাকে একটা ধ্রুবক আনতে হবে। তো সেই ধ্রুবকটা আমরা লিখলাম রো, এটাকে বলা হয় রো ইন্টু এল বাই ক্যাপিটাল A। এই রোকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক, এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি। স্পেসিফিক রেজিস্ট্যান্স অর আপেক্ষিক রোধ, বাংলায় বললে হয় আপেক্ষিক রোধ, বা এটাকে আবার বলা হয় রেজিস্টিভিটি। তো এখানে দেখো, যদি আমরা দেখাতে পারি যে যদি L ইজ ইকুয়াল টু 1 হয় এবং A অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান 1 হয়, তাহলে আমরা পাই R ইজ ইকুয়াল টু রো, অর্থাৎ রোধ ইজ ইকুয়াল টু আপেক্ষিক রোধ। তাহলে যখন দৈর্ঘ্যটা হচ্ছে ইউনিট বা একক এবং যখন ক্ষেত্রফলও হচ্ছে ইউনিট, তখন ওই পরিবাহীর যে রোধ সেটাকেই আমরা বলছি আপেক্ষিক রোধ। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারি আপেক্ষিক রোধের, যে একক দৈর্ঘ্য বিশিষ্ট এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে পরিবাহীর যে রোধ হয় সেটাকেই আমরা বলছি আপেক্ষিক রোধ বা রো। এখন আপেক্ষিক রোধ এর একক কি হবে? আপেক্ষিক রোধ এর একক লিখতে গেলে আমাদের দেখতে হবে আমরা এখান থেকে আপেক্ষিক রোধের একক বের করতে পারি কিভাবে। তো তার জন্য আমরা পেনের কালিটা একটু চেঞ্জ করে নিলাম। দেখো, এখানে রো সমান সমান আমরা এখান থেকে কি পাবো? রো সমান সমান আমরা লিখতে পারি R ইন্টু A ডিভাইডেড বাই L। ঠিক আছে, তো R এর একক কি? R এর একক হচ্ছে ওহম
ইন্টু এ মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্যের একক। তো আমরা যদি সিজিএসে দেখি দৈর্ঘ্য হবে সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে এল হচ্ছে লেন্থ, তাহলে সিজিএসে দেখলে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার আর একটা সেন্টিমিটার ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে রইল ওহম সেমি। তাহলে ওহম সেমি হলো আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স এর একক। তাহলে এক্ষেত্রেও দেখবে এই এককগুলো কিন্তু জানা খুবই প্রয়োজনীয়, কেন পরীক্ষাতে এগুলি অনেক সময় আসে। আমরা যখন এই ভিডিও শেষে প্রশ্ন দেখব তখনও দেখবে ওখানে প্রচুর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এসছে। তো এই একই থিওরি আমরা ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবো। দেখো ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে দুটো তড়িৎদ্বার রাখা হয় এবং তড়িৎদ্বারটিকে যুক্ত করা হয়। তো এখানে এই তড়িৎদ্বার দুটির দৈর্ঘ্য যদি স্মল এল হয় এবং এদের ক্ষেত্র বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ক্যাপিটাল এ হয়, তাহলে এই তড়িৎ বৈশ্লেষিক কোষের ক্ষেত্রেও আমরা লিখতে পারি যে রোধ ইজ ইকাল টু রো ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এ, যেখানে এলটা হচ্ছে তড়িৎদ্বারের দৈর্ঘ্য, ক্যাপিটাল এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, রোটাকে আমরা বললাম স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ। তো এখানে আমরা প্রথমেই উল্লেখ করেছি যে তড়িৎ বৈশ্লেষিক কোষের ক্ষেত্রে পরিবাহিতাটাকে কনসিডার করা হয়। তো আমরা এখান থেকে দেখব আপেক্ষিক পরিবাহিতা কি। আপেক্ষিক রোধ এর জাস্ট অনন্যকটি হলো আপেক্ষিক পরিবাহিতা। তো দেখো তাহলে আপেক্ষিক পরিবাহিতাকে সাধারণত কাপ্পা দিয়ে লেখা হয়, এটাকে আমরা বলছি কাপ্পা। তাহলে কাপ্পা ইজ ইকাল টু আমরা লিখতে পারি 1/ρ। তাহলে 1/ρ সমান সমান আমরা কি লিখতে পারি, রো সমান সমান আমরা কি লিখতে পারছিলাম এখানে, রো সমান সমান আমরা লিখতে পারি তাহলে 1/r ইন্টু এ ইন্টু স্মল এল, বা এটাকে আমরা লিখতে পারি r ইন্টু এ। কাপ্পা ইজ ইকাল টু 1/r হবে কখন, কাপ্পা ইজ ইকাল টু 1/r হবে কখন, যখন এল ইজ ইকাল টু 1 এবং এ ইজ ইকাল টু 1 হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে একক দৈর্ঘ্য বিশিষ্ট এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট তড়িৎদ্বারের মধ্যে যে রোধ হয় তার অনন্য কি হচ্ছে ওর আপেক্ষিক পরিবাহিতা। আর আমরা দেখেছি যে 1/r ইজ ইকাল টু আমরা কি দেখেছিলাম, পরিবাহিতা। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞাটা আর একটু ভালোভাবে বলতে পারি আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা। আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞায় ওই জন্য বলা হচ্ছে যে 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি একক হয় তাহলে তাদের মধ্যে যে পরিবাহিতা সেটাকেই আমরা বলছি আপেক্ষিক পরিবাহিতা অর্থাৎ কাপ্পা। তাহলে এখান থেকে আমরা আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পার সংজ্ঞা দিতে পারি। এখন আমরা দেখব এই আপেক্ষিক পরিবাহিতার একক কি। দেখো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা এককটা নির্ণয় করছি, কেন এই এককটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেখানেও কয়েকবার এসছে। তো দেখো আপেক্ষিক পরিবাহিতার একক নির্ণয় করতে গেলে আমাদের এই সম্পর্কটাকে কাজে লাগাতে হবে, তাহলে এখান থেকে আমরা দেখো কি পাচ্ছি, কাপ্পা ইজ ইকাল টু স্মল এল ডিভাইডেড বাই আর ইন্টু ক্যাপিটাল এ। এখন স্মল এল এটাকে যদি আমরা সিজিএসে দেখি, স্মল এল সমান সমান হচ্ছে সেমি, আর মানে রোধ এর একক হচ্ছে ওহম, আর ক্ষেত্রফলের একক হচ্ছে সেমি স্কোয়ার। তাহলে এই সেমি আর এই সেমি স্কোয়ার কেটে গেলে কি পড়ে থাকছে, তাহলে ওহম 1 ডিভাইডেড বাই ওহম ইন্টু সেমি। তাহলে এটাকে আমরা লিখতে পারি ওহম ইনভার্স সেমি ইনভার্স। তাহলে এটাই হলো আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স এর একক। তো এতক্ষণ আমরা যা জানলাম সেগুলোর মধ্যে রয়েছে রোধ, তারপরে রয়েছে রোধাঙ্ক, তারপর রয়েছে পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতা। এই চারটে জিনিস আমরা এতক্ষণ পড়ে নিয়েছি। তো এবার দেখো আপেক্ষিক পরিবাহিতা সমান সমান আমরা পেলাম যে কাপ্পা ইজ ইকাল টু 1/r ইন্টু এল বাই এ, যেখানে আর হচ্ছে রোধ, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য এবং এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এই অংশটাকে আবার বলা হয় সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক। তো যে কোনো কোষের ক্ষেত্রে স্মল এল বাই ক্যাপিটাল এ এই পার্টটাকে আমরা বলি সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক।
তো এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় পরীক্ষাতে আসে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r ইন্টু এল বাই এ, মানে কাপ্পা এল বাই এ বা কোষ ধ্রুবকের ওপর নির্ভরশীল, কিন্তু দেখা যায় যে আপেক্ষিক পরিবাহিতা কোষ ধ্রুবকের ওপর নির্ভর করে না। তো সেটা কিভাবে করে না সেটা আমরা দেখব। তো এখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এ, এবং সেখানে আমরা এটাও দেখতে পাচ্ছি স্মল এল বাই ক্যাপিটাল এ, সরি এটা এ হয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, এখান থেকে দেখো বিভিন্ন কোষ ধ্রুবক সম্পন্ন এমন কোষের একই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা যখন আমরা পরিমাপ করতে যাই, তখন দেখি যে এই 1/r এর মান পরিবর্তন হয়, কিন্তু ওভারঅল কাপ্পার মান কখনোই পরিবর্তন হয় না। তো সেখানে কি হয়, সেক্ষেত্রে যদি 1/r এর মান বেড়ে যায় এবং যতটা পরিমাণ বাড়ে, ঠিক একইভাবে স্মল এল বাই ক্যাপিটাল এ অর্থাৎ কোষ ধ্রুবক এর মান কমে যায়। তাহলে যতটা পরিমাণ 1/r অর্থাৎ পরিবাহিতার মান বাড়লো, এটাকে তো আমরা ক্যাপিটাল এল বা পরিবাহিতা বলতে পারি। তাহলে যতটা পরিমাণ পরিবাহিতা বাড়লো, ঠিক ততটা পরিমাণ সেল ধ্রুবকের মান কমে যায়, বা তার উল্টোটা হতে পারে, মানে যতটা পরিমাণ পরিবাহিতার মান কমে যায় ততটা পরিমাণ এর মান বেড়ে যায়, এবং আলটিমেটলি এই দুটোর গুণফল অর্থাৎ 1/r ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এ এর মানটা একটি ধ্রুবক মান হয়। তাহলে এর মান যদি ধ্রুবক থাকে, তাহলে আমরা বলতে পারি, আমরা তো দেখলাম যে এইটা সমান সমান আমরা লিখছিলাম কাপ্পা বা আপেক্ষিক পরিবাহিতা, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু এই দুটির গুণফল সর্বদা ধ্রুবক থাকে, সুতরাং কাপ্পা কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্টের ওপর নির্ভরশীল নয়। কেন এটা বাড়লো কি কমলো তার ওপর আপেক্ষিক পরিবাহিতা নির্ভরশীল নয়, আমরা এখানে দেখতে পাচ্ছি। কেন এটা বাড়লে তো অটোমেটিক্যালি এই জিনিসটা কমে যাচ্ছে, সুতরাং এর তো কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে কার? পরিবর্তন হচ্ছে পরিবাহিতার। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে আপেক্ষিক পরিবাহিতা কখনোই কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্টের ওপর নির্ভরশীল নয়। এটা অনেক সময় পরীক্ষায় দেয়, ওই জন্য আমরা এখানে ছোট করে বলে দিলাম। আপেক্ষিক পরিবাহিতা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে, যে গাঢ়ত্বের পরিবর্তনের সাথে আপেক্ষিক পরিবাহিতার পরিবর্তন কেমন হয়, বা গাঢ়ত্ব বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতার বৃদ্ধি হয় কেন, বা গাঢ়ত্বের হ্রাস করলে আপেক্ষিক পরিবাহিতার হ্রাস হয় কেন। তো এগুলো আমাদের একটি ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করছি। দেখো যে পরিবাহিতা অ্যাকচুয়ালি নির্ভর করে, পরিবাহিতা কতগুলো বিষয়ের ওপর নির্ভর করে, যেমন তড়িৎ বিশ্লেষের প্রকৃতির ওপর, তড়িৎ বিশ্লেষে দ্রবণের গাঢ়ত্বের ওপর, তড়িৎ বিশ্লেষের বিয়োজনে উৎপন্ন যে কণাগুলি রয়েছে তার আকারের ওপর। এখন কোনোভাবে যদি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আয়নের সংখ্যা বৃদ্ধি করা যায়, তাহলে তার পরিবাহিতা বৃদ্ধি পাবে, অর্থাৎ এল বৃদ্ধি পাবে। আর যদি আয়নের সংখ্যা হ্রাস করা হয়, তাহলে তার এল অর্থাৎ পরিবাহিতা হ্রাস পাবে। তো এটাই হচ্ছে গাঢ়ত্বের ক্ষেত্রে আমরা দেখতে পাই। যেমন দেখো, যদি গাঢ়ত্ব বৃদ্ধি করা হয় তাহলে কি হয়, এর সংখ্যা বৃদ্ধি পায় অর্থাৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। যদি গাঢ়ত্ব হ্রাস করা যায় তাহলে আয়নের সংখ্যা হ্রাস পায় এবং পরিবাহিতা হ্রাস পায়। এখন কিভাবে আয়নের সংখ্যা হ্রাস পাচ্ছে সেটা আমরা একটু দেখব। দেখো, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সাধারণত দু রকমের হয়। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এক নম্বরে, আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ধরো HCl, এরা সবসময় দ্রবীভূত, সবসময় ভেঙে থাকে, মানে H প্লাস প্লাস Cl মাইনাস হিসাবে ভেঙে থাকে। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এরা লঘু দ্রবণে দ্রবীভূত হয় বেশি পরিমাণে, কিন্তু দ্রবণের গাঢ়ত্ব যত বৃদ্ধি করা হয় তত ভেঙে যাওয়ার সম্ভাবনা বা ভেঙে যাওয়ার প্রবণতা কমে যায়। কিন্তু তুলনামূলকভাবে ভেবে দেখো, যদি আমি গাঢ়ত্ব বৃদ্ধি করি তাহলে অবশ্যই তাদের ওভারঅল সেখানে আয়নের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে। যেমন মৃদু বলতে আমি অ্যাসিডিক সোডিয়াম অ্যাসিডেট বলতে পারি। তাহলে সোডিয়াম অ্যাসিডের থেকে আমরা কি পাবো, Na প্লাস প্লাস CH3CO মাইনাস।
তো এখানে কি হয় দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে অলরেডি তো ওরা H++Cl- বা A+ ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে রয়েছে। এবার যদি এদের তীব্রতা বা এদের গাঢ়ত্ব যদি বৃদ্ধি করা হয় তাহলে কি হবে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে এদের সংখ্যাও বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্যাটায়নের সংখ্যা এবং অ্যানায়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ওভারঅল আমি কি বলতে পারি, ওর পরিবাহিতা বৃদ্ধি পাবে। অন্যদিকে মৃদুর ক্ষেত্রে কি হবে, যে এরা মৃদু বা লঘু দ্রবণে তো বিয়োজিত অবস্থায় থাকে। এবার গাঢ়ত্ব যত বৃদ্ধি করা হয় তত এই যে বিয়োজন হওয়াটা হয়তো তুলনামূলকভাবে একটু কমে যায়, কিন্তু ওভারঅল ভেবে দেখো যদি আমি গাঢ়ত্ব বৃদ্ধি করে দিই তাহলে তো ওভারঅল এদের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। তো সেই জন্যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রেও যদি আমরা গাঢ়ত্ব বৃদ্ধি করি তাহলে ওর আপেক্ষিক পরিবাহিতার মান বৃদ্ধি পায়। এখন এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো, অর্থাৎ গাঢ়ত্ব বৃদ্ধির সাথে কিভাবে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে গাঢ়ত্ব হ্রাস করলে কিভাবে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস করে। সিম্পল জাস্ট এর উল্টো, অর্থাৎ আমরা গাঢ়ত্ব বৃদ্ধি করলে এখান থেকে আমাদের তাহলে কি হচ্ছে, গাঢ়ত্ব বৃদ্ধি করলে আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে গাঢ়ত্ব হ্রাস করলে কি হয়, গাঢ়ত্ব যদি আমি হ্রাস করি, তীর চিহ্ন নিচের দিকে দিয়েছি মানে হ্রাস করে, তাহলে কি হবে, আয়নের সংখ্যা হ্রাস করবে। তাহলে যদি আয়নের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে, যদি আয়নের সংখ্যা হ্রাস পায় তাহলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পাবে। কি কারণে হ্রাস পাবে সেটা আমরা এই এখানে যেমন আমরা বললাম বৃদ্ধির ক্ষেত্রে যেমন পরিবর্তন হয়, হ্রাসের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয়। তো এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে গাঢ়ত্বের পরিবর্তনের সাথে কিভাবে আপেক্ষিক পরিবর্তন হয়, অর্থাৎ গাঢ়ত্ব বৃদ্ধি পেলে আপেক্ষিক পরিবর্তন বৃদ্ধি পায় এবং গাঢ়ত্ব হ্রাস পেলে আপেক্ষিক পরিবর্তন হ্রাস পায়। এবার আমরা দুটো গুরুত্বপূর্ণ টপিক পড়ব, একটি হচ্ছে মোলার কন্ডাক্টেন্স বা মোলার পরিবাহিতা এবং আরেকটি হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। তো এগুলো অনেক সময় বুঝতে ছাত্রছাত্রীদের অসুবিধা হয়, তো এটা চেষ্টা করবে একবারে বোঝার, আমিও চেষ্টা করব আস্তে আস্তে সুন্দর করে বোঝানোর। যদি প্রথমবারে বুঝতে পারো তো ভালো, না হলে ভিডিওটি আবার এই অংশটুকুনি আবার একবার দেখে নেবে, আশা করি বুঝতে সুবিধা হবে। তো দেখো মোলার পরিবাহিতা কি, মোলার পরিবাহিতা আমরা প্রথমে দেখব। মোলার পরিবাহিতার প্রয়োজন বা তুল্যাঙ্ক পরিবাহিতার প্রয়োজন কেন হলো। দেখো আমরা আপেক্ষিক পরিবাহিতা পড়েছি, এখন আপেক্ষিক পরিবাহিতা কোনো একটি ধাতব বস্তুর ক্ষেত্রে পরিমাপ করার ক্ষেত্রে সুবিধা হলেও কোনো একটি কোষের ক্ষেত্রে যেখানে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে সেই ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক পরিবাহিতাটা সুবিধের হচ্ছিল না, তো আপেক্ষিক পরিবাহিতাটা ব্যবহার করা সুবিধাজনক হচ্ছিল না। তো সেক্ষেত্রে দেখো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ মানেই সেখানে একটি মোলারিটি বা নর্মালিটি ব্যাপারটা চলে আসছে বা সেই দ্রবণের গাঢ়ত্বের ব্যাপারটা চলে আসছে। তো সেখানে আপেক্ষিক পরিবাহিতা অতটা আমাদের সাহায্য করতে পারছিল, সেই জন্য তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা এই দুটি কনসেপ্ট চলে আসে। তো প্রথমেই আমরা দেখব যে মোলার পরিবাহিতা কি বা মোলার পরিবাহিতা আমরা কিভাবে নির্ণয় করি। তো দেখো আপেক্ষিক পরিবাহিতাতে আমরা কি পড়েছিলাম, যে একটি কোষ যেখানে এল এর দৈর্ঘ্য 1 এবং এ এর দৈর্ঘ্য 1, অর্থাৎ আমরা বলতে পারি 1 সেমি কিউ আয়তন বিশিষ্ট 1 সেমি কিউ আয়তন বিশিষ্ট একটি কোষের ক্ষেত্রে যে পরিবাহিতাটা আমরা লক্ষ্য করেছিলাম সেটাই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। তো এর সাথে মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতার কিছুটা মিল আছে, আমাদের মিল রেখে শিখতে হবে, না হলে কিন্তু আমরা শুধুমাত্র মুখস্থ করে যদি শিখে নিই কিছুদিন পরে ভুলে যাব, বেকার শেখা হয়ে যাবে। ওই জন্য আমি চেষ্টা করছি এর সাথে সম্পর্ক রেখে শেখাতে, যাতে করে মনে থাকে বেশিক্ষণ। তো এখানে আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা এদের মধ্যে আমরা সম্পর্ক রেখে পড়ার চেষ্টা করব। দেখো আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তড়িৎদ্বারের দৈর্ঘ্য ছিল এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ 1, দুটোরই মান ছিল 1, এবং সেখানে আমরা বলেছিলাম যে একক দৈর্ঘ্য বিশিষ্ট এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট তড়িৎদ্বারের মধ্যবর্তী দ্রবণের যে পরিবাহিতা, মধ্যবর্তী দ্রবণের যে পরিবাহিতা তাকেই বলা হয়েছিল
আপেক্ষিক পরিবাহিতা। এবং এখানে যে দ্রবণটা আমরা দ্রবণের কথা বলেছি সেটা কিন্তু নির্দিষ্ট করা ছিল না কত পরিমাণ দ্রবণ, শুধুমাত্র নির্দিষ্ট করা ছিল যে এল এর মান 1 হবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 1, বা এটাকে আমরা এক কথায় বলতে পারতাম যে 1 সেমিকিউ আয়তন বিশিষ্ট দ্রবণের যে পরিবাহিতা হয় সেটাকে আমরা বলছিলাম আপেক্ষিক পরিবাহিতা। মোলার পরিবাহিতার ক্ষেত্রে এই দ্রবণের পরিমাণ নির্দিষ্ট করে দেয়া হলো এবং বলা হলো যে পরিমাণ আয়তনে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকতে পারে, সেই আয়তনের দ্রবণকে যদি আমরা সঠিকভাবে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অর্থাৎ L = 1 এবং 1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এমন তড়িৎদ্বারে রাখতে পারি, তাহলে তাদের সেখানে যে পরিবাহিতা হয় বা ওই দ্রবণের যে পরিবাহিতা হয় সেটাকে আমরা বলছি মোলার পরিবাহিতা। তাহলে আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার মধ্যে মিল রয়েছে, কারণ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এল এর মান 1, এর মান 1। তবে তফাৎটা কি রয়েছে, এখানে দ্রবণের পরিমাণের কথা আমরা উল্লেখ করিনি, কিন্তু এখানে অর্থাৎ মোলার পরিবাহিতার ক্ষেত্রে দ্রবণের পরিমাণ আমরা উল্লেখ করেছি। যে দ্রবণের সেই আয়তনের কথা বলা হয়েছে যে আয়তনে 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকতে পারে, এইটা মনে রাখতে হবে। এবং এটাই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার মধ্যে মাইনর ডিফারেন্স, মানে খুব সামান্যই তফাৎ। তো এখান থেকে যদি আমরা মোলার পরিবাহিতার সংজ্ঞাটা বলতে চাই, তো বলছে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়তনে 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকতে পারে, সেই পরিমাণ দ্রবণকে যদি আমরা সঠিকভাবে 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট এবং 1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তড়িৎদ্বারের মধ্যে রাখতে পারি, তবে তাদের যে পরিবাহিতা হয় অর্থাৎ সেই দ্রবণের যে পরিবাহিতা হয় সেটাকে আমরা বলছি মোলার পরিবাহিতা। এখন মোলার পরিবাহিতাকে আমরা ল্যামডা এম দিয়ে লিখি। ল্যামডা এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা, আমরা এইভাবে লিখি, এবং এম হচ্ছে এম স্ট্যান্ডস ফর মোলার। ক্যাপিটাল এম দিয়ে আমরা লিখি, এটাকে বলা হয় ল্যামডা। তো এবার আমরা দেখব যে মোলার পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী। এটাও অনেক সময় পরীক্ষায় লিখতে দেয়, তো এটা আমরা চেষ্টা করব ডিরাইভ করার। তো দেখো মোলার পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী। তো মোলার পরিবাহিতার সংজ্ঞাতেই আমরা দেখলাম যে আয়তনে 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে সেই আয়তনের কথা বলা হয়েছে। তো আমরা একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের কথা ধরলাম যেখানে আপেক্ষিক পরিবাহিতা সমান সমান কাপ্পা, যেটা আমরা লিখি সেটা, এবং আমরা ধরলাম যে ভি আয়তনে বা ভি আয়তনে 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে। তাহলে আমরা লিখতে পারি যে 1 সেমি আয়তনের পরিবাহিতা সমান সমান কাপ্পা। তাহলে ভি সেমি কিউ আয়তনের পরিবাহিতা, এখানে ভি সেমি কিউ কেন বের করছি, কেন ভি সেমি কিউ আয়তনে 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে, এবং মোলার পরিবাহিতার সংজ্ঞানুযায়ী যে পরিমাণে 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে সেই আয়তনের দ্রবণের পরিবাহিতাই হচ্ছে মোলার পরিবাহিতা। তো আমরা সেই জন্যে ভি সেমি কিউ আয়তনের পরিবাহিতা তাহলে কত হবে, কাপ্পা ইন্টু ভি, তাহলে এটাই হবে। তাহলে আমরা লিখতে পারি যে মোলার পরিবাহিতা ল্যামডা এম সমান সমান কাপ্পা ইন্টু ভি। তাহলে এটাই হলো আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্ক। তো এখন দেখো এই ভি সমান সমান আমরা কি লিখতে পারি, বা এই সম্পর্কটাকে আর আমরা কিভাবে লিখতে পারি। তো এখানে একটু ছোট জায়গা নিয়ে নিলাম। তো দেখো ভি 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 এখানে কি বোঝাচ্ছে, ভি বোঝাচ্ছে যে ভি আয়তনে 1 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত আছে।
তো কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলারিটি যদি ক্যাপিটাল এম হয় তাহলে আমরা কি লিখতে পারি? এম মোল দ্রবীভূত আছে 1000 ml বা 1000 সেমিকিউতে, তাহলে 1 মোল দ্রবীভূত আছে কত? 1000 ডিভাইডেড বাই এম, এবং এইটাই তো অ্যাকচুয়ালি ভি আয়তন, এখানে এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে এম মোল দ্রবীভূত আছে, এম মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে 1000 ml বা 1000 সেমিকিউতে, তাহলে 1 মোল কততে দ্রবীভূত আছে? 1000 ডিভাইডেড বাই এম, এটাই তো অ্যাকচুয়ালি ভি মোলে দ্রবীভূত আছে 1 মোল। ভি মোল মানে 1 মোল দ্রবীভূত আছে কিসে? ভি আয়তনে, যেটা আমরা এখানে ধরে নিয়েছিলাম যে ভি সেমিকিউ আয়তনে দ্রবীভূত আছে 1 মোল। আর এখান থেকে আমরা কি পেলাম যে এম যদি হয় তার মোলারিটি, তাহলে 1 মোল দ্রবীভূত আছে কত আয়তনে? 1000 ডিভাইডেড বাই এম। তাহলে এই ভি এর জায়গায় আমরা লিখতে পারি কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এম। তাহলে এটাই হলো মোলার পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলারিটির মধ্যে সম্পর্ক। তো এখান থেকে আমাদের জানতে হবে মোলার পরিবাহিতা এর একক কী। এই সম্পর্কটাই কিন্তু পরীক্ষাতে অনেক সময় লিখতে দেয়। তো এটা ভালোভাবে দেখে নেবে যে তাহলে আমরা কি লিখলাম, ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই এম। তো এখানে মোলার পরিবাহিতার একক নির্ণয় করতে দেয়। একক নির্ণয় করতে গেলে আমাদের আবার এইখানে ফিরে আসতে হবে, কাপ্পা ইন্টু ভি। কাপ্পার একক কি? কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতার একক আমরা আগের দুটো স্লাইড আগে আমরা দেখেছিলাম, ওহম, ইনভার্স, সেমি ইনভার্স, তাই তো? একটু আগেই আমরা করেছি, তোমরা পারলে ওখান থেকে দেখে নিতে পারো। এবং ভি এর একক কি? ভি এর একক হচ্ছে সেমি কিউ পার মোল। তাহলে এখানে দেখো সেমি ইনভার্স আছে, সেমি ইনভার্স থেকে একটা সেমি এখানে কেটে যাবে, তাহলে কটা পড়ে থাকবে? দুটো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম আলটিমেটলি? এখান থেকে আমরা পেলাম ওহম ইনভার্স সেমি স্কোয়ার পার মোল। তাহলে এটাই হলো মোলার পরিবাহিতার একক। তো এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। যদি আমরা এসআই এককে দেখতে চাই, এসআইতে আমরা দেখতে গেলে এর একক হবে সিমেন। যেমন এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক ছিল, তাহলে সিমেন মিটার স্কোয়ার পার মোল। তাহলে এসআই পদ্ধতিতে হবে সিমেন মিটার স্কোয়ার পার মোল, আর সিজিএস পদ্ধতিতে হবে ওহম ইনভার্স সেমি স্কোয়ার পার মোল। তাহলে এই অবধি ছিল মোলার পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক এবং মোলার পরিবাহিতার একক। তো মোলার পরিবাহিতা পোর্শনে এইটুকুনি আপাতত জানতে হবে। এরপরে আমরা দেখব ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা তুল্যাঙ্ক পরিবাহিতা। তবে তুল্যাঙ্ক পরিবাহিতা বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স জানার আগে তোমার মোলার পরিবাহিতার সম্বন্ধে কিন্তু স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। তো মোলার পরিবাহিতা যদি এখনও অবধি না বুঝে থাকো, তো ভিডিওটি আবার রিভাইভে গিয়ে তোমরা ব্যাকে গিয়ে দেখতে পারো, যাতে করে মোলার পরিবাহিতা আগে বুঝে তারপরে যেন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা তুল্যাঙ্ক পরিবাহিতা তুমি দেখো। কারণ মোলার পরিবাহিতা যদি একবার বুঝে যাও, তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা বুঝতে সময় লাগবে না। এবার আমরা দেখব তুল্যাঙ্ক পরিবাহিতা বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। তো দেখো, যেমন বললাম যে মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে অনেকটাই মিল আছে সংজ্ঞায় বা ডেফিনেশনে। শুধু একটু তফাৎ হলো কি, ওখানে আমরা মোলার এই কথাটা ব্যবহার করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে ভি আয়তনে বা ভি সেমিকিউ আয়তনে 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে। এখানে তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে আমরা বলবো যে আয়তনে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে, সেই আয়তনকে যদি আমরা দ্রবণকে যদি আমরা সঠিকভাবে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট তড়িৎদ্বারের মধ্যে রাখতে পারি, তাহলে তার মধ্যে যে পরিবাহিতা হয়, তার সেই দ্রবণের যে পরিবাহিতা হয়, তাকে আমরা বলি তুল্যাঙ্ক পরিবাহিতা। তো এটাকে যদি আমরা বিজ্ঞানের ভাষায় একটু বলতে চাই ভালোভাবে, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়তনের মধ্যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত হতে পারে, সেই পরিমাণ দ্রবণকে যদি সঠিকভাবে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তড়িৎদ্বারের মধ্যে রাখা যায়, তাহলে ওই
দ্রবণের যে পরিবাহিতা হয় তাকে আমরা বলি তুল্যাঙ্ক পরিবাহিতা বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, এবং এটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি। এটা ক্যাপিটাল ল্যামডা। আমরা মোলার কন্ডাক্টেন্সের ক্ষেত্রে ল্যামডা এম দিয়ে ডিনোট করছিলাম, এবং এখানে আমরা ল্যামডা দিয়ে এটাকে ডিনোট করি। এখন দেখো আমরা দেখব, আগে যেমন আমরা দেখলাম যে মোলার কন্ডাক্টেন্স এবং স্পেসিফিক কন্ডাক্টেন্স এর মধ্যে রিলেশন, তো এখানে আমরা দেখব ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এবং স্পেসিফিক কন্ডাক্টেন্স এর মধ্যে সম্পর্ক। মোলার কন্ডাক্টেন্স হচ্ছে এই তুল্যাঙ্ক পরিবাহিতা বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হচ্ছে ল্যামডা, এবং আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স হচ্ছে কাপ্পা। তো আগে আমরা দেখলাম মোলার কন্ডাক্টেন্সের সঙ্গে এর অনেকটাই মিল আছে, যেটা আমি বারবার বলছি, যে আমরা ল্যামডা এম সমান সমান দেখেছিলাম কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, যেখানে এম ছিল মোলারিটি, এম ইজ ইকুয়াল টু ছিল মোলারিটি। তো এক্ষেত্রে ল্যামডা সমান সমান হবে কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এন, যেখানে এন ইজ ইকুয়াল টু নর্মালিটি। তো এইখানে এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এবং স্পেসিফিক কন্ডাক্টেন্স এর মধ্যে রিলেশন বা সম্পর্ক। তো এবার আমরা যেহেতু মোলার কন্ডাক্টেন্সও দেখলাম এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সও দেখলাম, তাহলে মোলার কন্ডাক্টেন্স এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের মধ্যে সম্পর্ক কি হবে? তাহলে এখান থেকে আমরা জাস্ট কালিটা চেঞ্জ করিনি, তাহলে দেখতে সুবিধা হবে। ধরো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, ধরো এখান থেকে আমরা কি পাই, কাপ্পা ইজ ইকুয়াল টু ল্যামডা এম ইন্টু এম ডিভাইডেড বাই 1000, আর এখান থেকে আমরা কি পাই, কাপ্পা ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু এন ডিভাইডেড বাই 1000। এখন এই দুটোকে যদি আমরা সমান করি তাহলে আমরা কি পাই, ল্যামডা এম ইন্টু ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু এন। তাহলে এখান থেকে আমরা পাই ল্যামডা এম ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তাহলে এটা হলো মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতা এর সম্পর্ক, অর্থাৎ মোলার পরিবাহিতা ডিভাইডেড বাই তুল্যাঙ্ক পরিবাহিতা ইজ ইকুয়াল টু নর্মালিটি ডিভাইডেড বাই মোলারিটি। তো এই সম্পর্কগুলো আমাদের বিভিন্ন গাণিতিক উদাহরণ যখন আমরা দেখব তখন এগুলো খুবই প্রয়োজন হবে। তো এই ছিল ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এবং তার সাথে মোলার কন্ডাক্টেন্স ও স্পেসিফিক কন্ডাক্টেন্স এর সম্পর্ক। এখন আমরা যদি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের একক দেখতে চাই, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের একক দেখতে চাই, তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ল্যামডা ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এন। তো এইটা অ্যাকচুয়ালি ছিল কাপ্পা ইন্টু ভলিউম। কাপ্পা ইজ ইকুয়াল টু কী লিখি, ওহম ইনভার্স সেমি ইনভার্স, এটা আমরা পেয়ে গেছি। এবার এখানে আমরা আয়তনটাকে কিভাবে আমরা লিখেছিলাম, আয়তনটাকে আমরা লিখেছিলাম নর্মালিটিতে। তাহলে এখান থেকে আমরা লিখব সেমি কিউ পার গ্রাম ইকুইভ্যালেন্ট, যেটা আমরা মোলারিটির ক্ষেত্রে দেখেছিলাম সেমি কিউ পার মোল। তো এখান থেকে আমরা দেখলাম সেমি কিউ পার গ্রাম ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এটাকে আমরা ইনভার্স দিয়ে দিলাম। এখন এই সেমি ইনভার্স আর এখানে কেটে গিয়ে এখানে দুটো হয়ে যাবে, তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি পেলাম, ওহম ইনভার্স সেমি স্কোয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট, তো এর ইনভার্স। তো এটা হলো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এর একক। তো এই এককগুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, আমি যদি এই টার্মগুলো মনে রাখতে পারি যে মোলার পরিবাহিতা সমান সমান কি বা তুল্যাঙ্ক পরিবাহিতা সমান সমান, এর এক্সপ্রেশনগুলো যদি আমি মনে রাখতে পারি তাহলে এই এককগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যদি এই সম্পর্কগুলো যদি আমার না মনে রাখতে পারি তাহলে এর কনসেপ্টগুলো জাস্ট ক্লিয়ার থাকতে হবে, বা স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতার টার্ম যেগুলো রয়েছে বা এদের যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো মাথায় রাখতে হবে, তাহলে দেখবে এই এককগুলো তোমরা নিজেরাই ডিরাইভ করতে পারছো, কোনো অসুবিধা হবে না।
তো অনেক সময় একটি কোশ্চেন পরীক্ষায় আসে, প্রায় দেখা যায় যে মোলার কন্ডাক্টেন্স এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এর মধ্যে সম্পর্ক কী। তো সেই সম্পর্ক জানতে গেলে আমরা তো এখানে ডিরাইভ করলাম যে ল্যামডা এম ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকাল টু এন বাই এম। এর সাথে আরও একটি প্রশ্ন আছে যে কখন ল্যামডা এম ইজ ইকাল টু ল্যামডা হবে, কখন ল্যামডা এম ইজ ইকাল টু ল্যামডা হবে। তো এটা জানার জন্য আমাদের জানতে হবে যে নর্মালিটি এবং মোলারিটি এর মধ্যে সম্পর্ক কী। আমরা লিখতে পারি নর্মালিটি বা ক্যাপিটাল এন ইজ ইকাল টু এম বা মোলারিটি ইন্টু জেড, যেখানে জেড হচ্ছে টোটাল ভ্যালেন্সি অফ ক্যাটায়ন অর অ্যানায়ন। এখন এই টোটাল ভ্যালেন্সি জিনিসটা কি আমাদের জানতে হবে। টোটাল ভ্যালেন্সি বলতে দেখো, ধরো NaCl ভেঙে গিয়ে কি তৈরি হয়, Na প্লাস Cl মাইনাস। তো টোটাল ভ্যালেন্সি বলতে এর যোজ্যতা ইনটু কতগুলো ক্যাটায়ন রয়েছে বা কতগুলো সোডিয়াম আয়ন রয়েছে তার গুণফল। এখানে সোডিয়াম আয়ন কটা রয়েছে, একটি, এবং ক্যাটায়ন এর চার্জ কত, একটি। টোটাল ভ্যালেন্সি বা মোট যোজ্যতা হচ্ছে 1। কিন্তু যদি আমি সোডিয়াম সালফেট নিই Na2SO4, তাহলে দেখো এ হয় 2Na প্লাস SO4 2 মাইনাস, এইভাবে ভেঙে যায়। তাহলে এর ক্ষেত্রে টোটাল ভ্যালেন্সি কত, 2 ইন্টু চার্জ অফ সোডিয়াম Na প্লাস, তাহলে চার্জ অফ সোডিয়াম প্লাস কত হয়, 1, তাহলে এর টোটাল ভ্যালেন্সি হচ্ছে 2। একই রকমভাবে যদি আমরা অ্যানায়নের ক্ষেত্রে দেখি, এরও কিন্তু তাই। সালফেটের সংখ্যা কটা, সালফেট একটি আছে, ইন্টু এর ভ্যালেন্সি হচ্ছে 2, তাহলে এখানে কত হলো 2। তাহলে এইভাবে হয় ক্যাটায়ন অথবা অ্যানায়নের টোটাল ভ্যালেন্সি আমার বের করতে হবে। তাহলে এই সম্পর্ক থেকে, অর্থাৎ নর্মালিটি ইজ ইকাল টু মোলারিটি ইন্টু জেড, এই সম্পর্ক থেকে আমরা বলতে পারবো কখন মোলার কন্ডাক্টেন্স এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স সমান হবে। কিভাবে বলবো তাহলে দেখো, যখন জেড ইজ ইকাল টু 1 হয় তখনই আমরা বলতে পারি ল্যামডা এম ইজ ইকাল টু ল্যামডা, তাই না? কেন, যখন জেড ইজ ইকাল টু 1 হবে তখন নর্মালিটি ইজ ইকাল টু মোলারিটি। তাহলে নর্মালিটি ইজ ইকাল টু যদি মোলারিটি হয়, তাহলে এই যে ভ্যালুটা এর মান হবে কত, 1। তাহলে এর মান যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি ল্যামডা এম ইজ ইকাল টু ল্যামডা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা এদের মান সমান। এবং এটা কোন ক্ষেত্রে হয়, যেমন আমি এখানে অলরেডি উদাহরণ নিয়ে দেখিয়ে দিয়েছি যে Na প্লাস এবং Cl মাইনাস, বা আমি যদি HCl দেখি, HCl এর ক্ষেত্রেও এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। এবং কোন ক্ষেত্রে হবে না, তাহলে যে ক্ষেত্রে আমার চার্জটা সমান হচ্ছে না, সেই ক্ষেত্রে, যেমন যে ক্ষেত্রে চার্জটা 1 হচ্ছে না, 1 হচ্ছে না, সেই ক্ষেত্রে। যেমন এক্ষেত্রে আমরা দেখছি এর চার্জ হচ্ছে 2, তাহলে এক্ষেত্রে এটা মান সমান হবে না। তাহলে সোডিয়াম সালফেট এর ক্ষেত্রে তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী হবে, তাহলে আমরা লিখতে পারি ল্যামডা এম ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকাল টু এন বাই এম। তাহলে এখানে এন সমান সমান কী লিখেছিলাম, এম ইন্টু জেড। তাহলে এম আমরা লিখব এম ইন্টু 2 ডিভাইডেড বাই এম। তাহলে এম কেটে গেলে কি পড়ে থাকছে, 2। তাহলে আমরা কি পেলাম, ল্যামডা এম ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকাল টু 2। তাহলে এটাই হচ্ছে সোডিয়াম সালফেটের ক্ষেত্রে তুল্যাঙ্ক পরিবাহিতা বা মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। তাহলে এইভাবে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা এর সম্পর্ক বের করতে পারি, এবং কোন ক্ষেত্রে এর মান সমান হবে সেটাও আমরা বলতে পারি। তাহলে এখানেই শেষ হলো আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, এবং আরও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এইভাবে শেখার সুযোগটা পায়। এবং যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, কেমিস্ট্রি ইন বেঙ্গলি। এবং ওখানে দেখবে আমাদের ক্লাস 12-এর যে প্লে লিস্ট আছে তড়িৎ রসায়ন, সেখানে আমরা এই ভিডিওগুলো পরপর সাজিয়ে রেখেছি। আর লেকচার 1 বা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে, বা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস, এইভাবে তোমরা ওখানে গিয়েও কিন্তু প্রথম থেকে শেষ অবধি সবগুলো দেখতে পারবে। এছাড়া আমাদের অন্য ইউনিটের ভিডিওগুলো কিন্তু তোমরা ওখানে প্লে লিস্ট অনুযায়ী দেখতে পারবে। আমরা ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রি, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনও ওখানে আমরা প্লে লিস্টে সাজিয়ে রেখেছি, সেগুলোও তোমরা ওখান থেকে দেখতে পারবে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো দেখতে পারো, অথবা প্লে লিস্ট থেকে ক্লাস 11 বা 12-এর
ইউনিট অনুযায়ী যে প্লেলিস্টগুলো করা রয়েছে সেখান থেকে অতি সহজে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। যুক্ত হও আমাদের ফেসবুক গ্রুপ কেমিস্ট্রি অ্যান্ড বেঙ্গলিতে। ওখানে আমরা বিভিন্ন টপিকের ওপর প্রশ্ন উত্তর দেওয়া থাকি এবং মিনি টেস্ট দিয়ে থাকি। মিনি টেস্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশন সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবে।